সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। রাজীবের মুখে অবসানের কথা শুনে থমকে যায় মেহেরিকা। স্তব্ধভাবে মেহেরিকাকে দাঁড়িয়ে থাকতে দেখে রাজীব বলল, দেখো মেহের, তোমার সাথে সাথে আমার জন্মদাত্রী মায়ের কথাও আমাকে ভাবতে হবে। এই বাচ্চা তিনি মেনে নেবেন না কিছুতেই। বাচ্চার কথা শুনলে আরও বেশি অসুস্থ হয়ে পড়বেন তিনি। আর আমি যদি জোর দিয়েও বলি এই বাচ্চা আমার ব্যাপার, তবুও তিনি কষ্ট পাবেন। এত বড় ভুল করেছি বিয়ের আগে, এটা তিনি মানতে পারবেন না। তাই সব দিক থেকে অ্যাবর্শন করানোই আমাদের জন্য মঙ্গলজনক। শুধু তোমার জন্য আমি লড়তে পারবো, এই বাচ্চার দায়িত্ব আমি নিতে পারবো না। আমায় ক্ষমা করে দিও। আমার হাসপাতাল যাওয়া উচিত ছিল। আমাকে পুরনো কর্মচারী তিনি, শরীরটা ভালো লাগছিল না বলে যেতে পারলাম না। আমজাদ চৌধুরীর কথা শুনে সালেহা চৌধুরী বললেন, আজ তোমার 2 ছেলে ওখানে ছিল, কাল যাবে আর কি তুমি? দেখি ওঠো, তৈরি হয়ে নাও। কেন? আরে আজ তোমার মেয়েকে দেখতে আসবে, ভুলে গিয়েছো? দেখতে দেখতে আমার বিনা অনার্স প্রথম বর্ষের ছাত্রী কত বড় হয়ে গেছে, তাই না সে? কিন্তু সত্যি বলতে তাকে এখন বিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই। ভালো ছেলে পছন্দ করেছে সে, একদিন তো বিয়ে করতেই হবে। তা তো হবেই, কিন্তু তাড়াতাড়ি, অন্তত আরো 2-3 বছর পর। তোমার ইচ্ছে না হলে আকত ছেড়ে রেখে পরে তুলে দিও মেয়ে। সেটাই ভালো হবে। কথা বলে দেখো ছেলে পরিবারের সাথে। রাজীবের মুখে অবসানের কথা শুনে কি বলা উচিত মেহেরিকা বুঝে উঠতে পারছে না। পেটের উপর হাত দিয়ে নিজে নিজে বিড়বিড় করে বলল, সত্যি আছিস কেউ? তার মনে হচ্ছে কেউ খুব আদুরে স্বরে বলছে, আম্মু আমি আছি, আমারে মেলো না আম্মু। চোখ জোড়া বন্ধ করে লম্বা একটা দম ফেলল মেহেরিকা। রাজীবের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি এটা পারবো না। যে আসতে চলেছে সে আমার অংশ। আমাকে তুমি ভালোবাসো তাই না রাজীব? তাহলে আমার অংশ মেনে তাকেও মেনে নাও না প্লিজ। এটা শুধু আমার জন্য নয় মেহের, আমার মায়ের অবস্থা তুমি দেখছো না? তাছাড়া সমাজ বলতেও কিছু একটা আছে। সবাই কি বলবে? আমার মা বাবা আমাকে শিক্ষা দিতে পারেনি। আমরা দূরে কোথাও চলে যাই, অন্তত 1 বছরের জন্য, পরে কেউ কিচ্ছু বলবে না। আমার পরিবারে আমি একমাত্র ছেলে মেহের। বাসায় প্রবেশ করে নিজের রুমে দ্রুত বেগে এগিয়ে যায় আদি। রুমে এসে ফাঁকা রুমটা দেখে তার বুকটাও ফাঁকা ফাঁকা লাগছে। সত্যি তুমি চলে গেছো মেহের? শেষবার মতো আমার সাথে দেখাটাও করলে না। হয়তো আমি আসতে পারিনি, কিন্তু তুমি কি পারতেন অপেক্ষা করতে? এতদিনে তোমার মনে একটুখানি জায়গা কি আমি করতে পারিনি? আপন মনে কথা বলে পকেট থেকে ফোন বের করে ডায়াল করে মেহেরিকার নাম্বারে। না, মোবাইল এখনো বন্ধ। আদি আরেকটা মেসেজ লিখে সেন্ড করে মেহেরিকার ফোন নাম্বারে। মোবাইল অন করলেই আমাকে একটা খবর দিও প্লিজ তোমার। শুধু ঠিক আছো কিনা তা জানালেই চলবে মেহের। তার মানে তুমি বাচ্চাটার দায়িত্ব নিতে পারবে না? মেহেরিকার কথা শুনে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে রাজীব বলল, না। ঠিক আছে, তবে একটা কথা রাখবে আমার। কি? শক্তি আপুকে বিয়ে করে নিও তুমি। আমি আসি তাহলে। তুমি কোথায় যাবে? জানি না। মেহেরিকা এক পা বাড়াতেই রাজীবের ডাকে থেমে যায়। রাজীব কি তাকে মেনে নিবে বলে ডেকেছে? পেছনে তাকিয়ে ছড়ো ছড়ো চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি? পকেট থেকে ফোন বের করে রাজীব তার দিকে এগিয়ে দিয়ে বলল, তোমার ফোন। রাজীবের হাত থেকে ফোনটি নিয়ে তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে মেহেরিকা বলল, ধন্যবাদ। আদিত্য চৌধুরীর কাছে ফিরে যাও মেহের। কোন মুখে? তোমাদের ডিল হয়েছিল। এতক্ষণ তা মনে ছিল না? এই সময় কোথায় যাবে তুমি? তোমার ভাবতে হবে না, অনেক করেছো আমার জন্য তুমি। আসি এখন। কয়েক কদম এগিয়ে যেতেই মেহেরিকা দেখা পায় সুপ্তির। তার দিকে তাকিয়ে মেহেরিকা বলল, তোমার ভালোবাসা হয়তো আমার ভালোবাসার চেয়ে গভীর ছিল, তাই আজ রাজীব তোমার হতে চলেছে। ভালো থেকো তোমরা। কথাটি বলে মেহেরিকা সামনের দিকে এগোতে থাকে। তার চলে যাওয়া দেখে রাজীবের চোখ ছলছল করে ওঠে। আজ বুঝি সত্যি সে তার মেহেরকে হারিয়ে ফেলল? মেহেরিকার কথার মানে বুঝতে না পেরে রাজীবের কাছে এগিয়ে এসে সুপ্তি বলল, কি বলে গেল মেহেরিকা? আর সে চলে যাচ্ছে কেন? সব ভালোবাসা পূর্ণতা পায় না সুপ্তি, কিন্তু আমার সাথে এটা কেন হলো বলতে পারিস? ভাইয়া। দিবার ডাকে ভাবনার জগৎ থেকে বের হয় আদি। মেহেরিকার কথা ভাবতে ভাবতে কখন যে চোখ পেয়ে পানি পড়ছিল বুঝতেই পারেনি সে। হাত জোড়া দিয়ে 2 চোখ মুছে দিবার উদ্দেশ্যে সে বলল, আরে দিবা, সবুজ ছেড়েতে আমার বোনটাকে তো সে মানিয়েছে। ভেতরে এসে আদির পাশে বসে দিবা বলল, কি হয়েছে ভাইয়া তোর? কিছু না তো। ছোট ভাবি কোথায়? আচ্ছা, চলে আসবে। গিয়েছে কোথায়? ওসব বাদ দে, তোর বফের পরিবার কখন আসবে? 6টা বাজতে চললো, এতক্ষণে আসার কথা। আসার কথা না, চলে এসেছে। বিলির কথা শুনে বসা থেকে দাঁড়িয়ে পড়ে দিবা বলল, কখন? একটু আগেই তোমাকে খুঁজতে গিয়েছিলাম তোমার রুমে। আমি ছোট ভাবি ফিরলো কিনা দেখতে আসলাম। ফিরিনি? না, ফিরেনি।
আচ্ছা তুমি আসো, তোমার খোঁজ করবে একটু পর তারা। চলো। আদির দিকে তাকিয়ে মিলি বলল, এই যে তুমি সোজা ড্রয়িং রুমে চলে যাও, কথা বলো তাদের সাথে। তাই ভাই বলে কথা, ভাবি। শুধু কথা না, জেরাও করবে, বুঝছো? মিলির কথা শুনে ভ্রুজোড়া কুচকে দিবা বলে উঠল, ভাবি। এখন নিজের জীবনটার প্রতি বিতৃষ্ণা জমে গিয়েছে। মনে হচ্ছে এই পৃথিবীতে আমিই আমার অভিশাপ। জীবনের সাথে যুদ্ধ করতে করতে আমি প্রায় হেরেই গিয়েছি। আমার জীবনে হয়তো ভালো কিছু আর ঘটবে না। আমার ভাগ্যে হয়তো ভালো কিছু লেখাই হয়নি। স্বপ্ন দেখা হয়তো খুব সহজ, কিন্তু তা পূরণ হওয়া খুবই কঠিন। তাই হয়তো আমি স্বপ্ন শুধু দেখেই যাচ্ছি, কিন্তু তা কখনোই ধরা দিচ্ছে না আমাকে। আপন মনে কথাগুলো বলে রাস্তার ধারে হেঁটে চলেছে মেহেরিকা। কোথায় যাবে? বাবার বাড়ি? সেখানে তার সৎ মা জানলেই বাচ্চাটাকে মেরে ফেলবে। এই অবস্থায় আর কোথায় যেতে পারে সে? ফোনটা অন করে মেহেরিকা, সাথে সাথে চোখে পড়ে আদির দেয়া মেসেজগুলো। এসব দেখে তার চোখ ছলছল করে ওঠে। এত ভালো কেন এই আদিয়াত নামক মানুষটা? একটা খবর পেতে এত মরিয়া হয়ে আছে সে। আচ্ছা, আদিয়াত বলেছিল যত যাই হোক তার কাছে ফিরে গেলে মেনে নিবে তাকে, কিন্তু বাচ্চাটার কথা জানতে পারলে সে ওকে রাজীবের মতো পরিবার আর সমাজের ভয় করবে, নাকি সব কিছু পেছনে ফেলে নিজের করে নিবে তাকে? না, কি ভাবছে সে? এতটা স্বার্থপর সে হতে পারে না। এই অভিশপ্ত জীবনের সাথে আদিয়াতের জীবন জড়িয়ে নষ্ট করার কোনো মানেই হয় না। নিজের মনে এসব ভেবে মেহেরিকা ডায়াল করে আনিকার নাম্বারে। আলহামদুলিল্লাহ, তাহলে এই কথাই থাক। বিয়েটা 2 বছর পরে হবে, আপাতত আকারটা সেরে রাখি। আমজাদ চৌধুরী কথা শুনে দিবার বয়ফ্রেন্ডের বাবা বললেন, আমাদের কোনো সমস্যা নেই। সালেহা চৌধুরী বলে ওঠেন, তা হচ্ছে না, ভাতের ব্যবস্থা করা হয়েছে। তাতে কি হয়েছে? ভালোই তো লাগছে গল্প করতে। আপনার লাগছে না? দুই পরিবারের কথোপকথন শুনে আদি নিজের রুমের দিকে এগিয়ে যায়। এতক্ষণে মেহেরিকার খবর পাওয়া যাচ্ছে না। এভাবে হাত পা গুটিয়ে বসে থাকার কোনো মানে হয় না, কিন্তু কি করা যায়? হঠাৎ আদির মনে পড়ে আনিকার কথা। তার কাছে যায়নি তো মেহের, কিন্তু এখন কোথায় পাবে সে আনিকার নাম্বার? তুই পাগল হয়ে গিয়েছিস মেহেরিকা, এক্ষুনি চলে যা তুই আদিয়াত ভাইয়ার সাথে। আমি যাব না আনিকা, কয়েকটা দিন আমাকে থাকতে দে এখানে, তারপর একটা ব্যবস্থা করে নিব। তুই থাকলে আমার কোনো অসুবিধে হবে না রে পাগলি। তাহলে আমাকে যেতে বলিস না। ঠিক আছে, বলবো না। তুই বাসায় একা কেন? রায়হান ভাইয়া আর তার পরিবার কই? রায়হানের পরিবার তার খালার বাসায় বেড়াতে গিয়েছে, আর রায়হান তো রাত করে প্রতিদিন বাসায় ফিরে কাজ শেষে। তুই ভাগ্যবতী রে, ভালোবাসার মানুষকে কাছে পেয়েছিস। তুইও ভাগ্যবতী, আদিয়া চৌধুরীর মতো একজন স্বামী পেয়েছিস। কিন্তু কি এমন হলো যে তুই ওই বাড়ি ছেড়ে বেরিয়ে এসছিস? বুঝলাম না। বুঝতে হবে না, আমার ঘুম পাচ্ছে, রুম দেখিয়ে দে কোথায় শোবো। মেহেরিকার কথায় হেসে আনিকা বলল, আয় দেখিয়ে দিচ্ছি, তবে ঘুমাবি না, খেয়েই ঘুমাবি। কেন যেন আনিকাকে আজ সত্যিটা বলতে ইচ্ছে করছে না মেহেরিকার, তবে একদিন না একদিন তো বলতেই হবে। সকাল 7টা, চোখজোড়া মিটিমিটি করে খুলে উঠে বসে মেহেরিকা, কিন্তু তার পাশে আদিয়াতকে বসে থাকতে দেখে চমকে যায় সে। চোখজোড়া কচলাতে কচলাতে বলল, এটা স্বপ্ন নাকি সত্যি? মুচকি হেসে আদি বলল, সত্যি ম্যাম। কিন্তু তুমি এখানে কি করে? নিশ্চয়ই আনিকা বলেছে তোমাকে ফোন করেছিল। একদমই না। তাহলে? তাহলে আবার কি, আনিকার বিয়ের কার্ড থেকে ওর নাম্বার জোগাড় করলাম। কিভাবে? কার্ড যে কোনো প্রয়োজনে যোগাযোগের জন্য আনিকার ভাই অনিলের ফোন নাম্বার দেওয়া ছিল, তাকে ফোন করে আনিকার নাম্বারটা নিলাম, আর আনিকার কাছে জানতে পারলাম তুমি এখানে। আনিকা আমায় বললো না? আরে তখন রাত 1টা, মাথায় তখন এসেছিল কার্ডের কথা, আর আমি তাকে বলতে নিষেধ করেছি তোমায় না জানানোর জন্য। ভেতরে এসে আনিকা হাসতে হাসতে বলল, এত বুদ্ধি ভাই আপনার মাথায়? কিভাবে আমার নাম্বারটা জোগাড় করে ফেললেন আপনি? জবাব নেই আপনার। ধন্যবাদ। এবার আপনার বউয়ের রাগ ভাঙিয়ে নিয়ে যান তাকে। তাও তো নিয়ে যাবই। না, আমি যাব না। মেহেরিকার কথা শুনে আদি দুষ্টু হেসে বলল, ভালো ভালো যাবে নাকি তুলে নিয়ে যাবো? আনিকার বাসায় সকালে নাস্তা সেরে আদি বলল, তাহলে আমরা এখন উঠি। ঠিক আছে। মেহেরিকা আনিকার উদ্দেশ্যে বলে উঠল, তোর হাজবেন্ড কই? সে তো কাল তুই বাসায় এসেছিস শুনে এলো না, বললো তোর সাথে থাকতে, সে রাতে ফিরবে না, বন্ধুর বাসায় ছিল, তুই ঘুমিয়েছিলি বলে ডাকিনি তোকে আর। তাদের কথা শুনে আদি বলে উঠল, বিয়ের দিন আমি আনিকার বরকে দেখে নে, বর দেখা ছাড়া খেয়ে দিয়ে চলে এসেছে। আনিকা মৃদু হেসে বলল, কিভাবে দেখবেন? আপনি তো ছেলেদের ওখানে ছিলেন না, মেহেরিকার পেছনেই ছিলেন। তা অবশ্য ঠিক।
আরেকদিন নিশ্চয়ই দেখা করবো আপনার সাথে। সময় করে একদিন আসতে হবে কিন্তু। নিশ্চয় আসবো। গাড়িতে গম্ভীর মুখে বসে আছে মেহেরিকা। তার দিকে তাকিয়ে হালকা কেসে আদি বলল, ভালোবাসা মানুষের কাছে না গিয়ে বান্ধবীর বাসায় কেন গিয়েছো? এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা। আমার ব্যাপার সেটা। তোমার ব্যাপার নয়, ডিল হয়েছিল আমাদের। সানিয়ার বিয়ে না হওয়া অবধি তুমি কোথাও যেতে পারবে না, বুঝছো? কাল বাসায় সবাই কত চিন্তা করেছে তোমার জন্য, জানো? দিবাকে দেখতে এসেছিল? কেমন দেখতে ছেলে? স্মার্ট। আমার তো ভালোই লেগেছে। ও, আমার মোবাইলে ছবি আছে, দেখবে? পকেট থেকে মোবাইল বের করার সময় আদির মনে পড়েছিল সে ছবি তুলেছিল আরিফের মোবাইলে। মেহেরিকার দিকে তাকিয়ে আদি বলল, উফ সরি মেহের, ছবি ভাইয়ের মোবাইলে। ও, বাসায় গিয়ে দেখাবো, কেমন? দিবার কাছেও থাকবে। ঠিক আছে। নিজের রুমের বিছানায় শুয়ে আছে রাজীব। চোখের কোণায় জমে আছে তার নোনা জল। মেহেরিকার জন্য বুকের মাঝে চিনচিনে ব্যথা করছে তার। কি দিতে পেরেছে এই মেয়েটাকে সে? কিছুই দিতে পারেনি। অথচ মেয়েটা তাকে কতই না ভালোবেসেছে, যার পরিণাম হিসেবে পেয়েছে শুধুই কষ্ট। রাজীব ভাই। সুপ্তির ডাকে শোয়া থেকে উঠে বসে রাজীব। বল। ফুপুর ঔষধ কোথায়? আমার খাটের পাশে ছোট টেবিলের উপরেই তো আছে। ও, কাল বাসায় আনার পর থেকেই বলে যাচ্ছে তুমি নাকি পর হয়ে গিয়েছো। আমি বিয়েটা করিনি, পর কি করে হলাম জানি না। আচ্ছা সুপ্তি, একটা সত্যি কথা বলতো। কি? আমার কি সত্যি শরীর খারাপ? মানে তুমি কি বলতে চাইছো? ফুপু নাটক করেছে? অস্বাভাবিক কিছু নয়। ডক্টর কি মিথ্যা বলবেন? তা আমি জানি না, কিন্তু আম্মা যদি সত্যি এমন কিছু করে থাকেন, এই বাড়ি ছেড়ে মেহেরকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব। তোমার বান্ধবীর শরীর ঠিক আছে এখন? সালেহা চৌধুরীর মুখে এমন কথা শুনে চমকে যায় মেহেরিকা। ভাবতে থাকে কোন বান্ধবীর শরীর খারাপ হলো। সে কিছু বলার আগে আদি বলে উঠল, মা, আনিকের শরীর ঠিক আছে এখন? ঠিক আছে। তুই অফিসে যাবি না? এখন আর গিয়ে কি করবো, কাজ যাবো একেবারে। ঠিক আছে। সালেহা চৌধুরী মেহেরিকার দিকে তাকিয়ে বললেন, দিবার সাথে দেখা করে এসো, তোমাকে কাল সে বড্ড মিস করেছে। যাব। আচ্ছা যেও, আমি একটু আসি। সালেহা চৌধুরী সোফা ছেড়ে নিজের রুমের দিকে এগোতে থাকেন। আদির দিকে তাকিয়ে মেহেরিকা বলল, মা কি বললেন? বান্ধবীর অসুখ? আমি জানতাম তুমি ফিরবে। কাল সবাই তোমার কথা জিজ্ঞেস করছিল, চিন্তায় পড়ে গিয়েছিল তারা। তাই আমি বানিয়ে বানিয়ে বলেছি হঠাৎ আনিকের শরীরটা খারাপ, তার বাসায় কেউ নেই, তাই তোমায় হুট করে যেতে হলো ওখানে। আর যদি না ফিরতাম আমি, কি বলতে? দিবা রুমে প্রবেশ করে মেহেরিকা বলল, না বলেই ঢুকে পড়েছি আমি। শোয়া থেকে বসে দিবা বলল, তুমি কখন এলে বাসায়? এই তো এক্ষুনি। বসো না ভাবি। মেহেরিকা দিবার পাশে বসতে বসতে বলল, এই অসময় শুয়ে আছো? শরীর খারাপ? আরে না, কাল সারা রাত পিকুর সাথে কথা বলেছিলাম, তাই এখন ঘুম পাচ্ছে। তোমার পিকুর সাথে দেখাই হলো না আমার। সমস্যা নেই, অন্য একদিন দেখা করিয়ে দিব। তা না হয় করাবে, এখন আপাতত ননদের জামাইয়ের ছবি তো দেখাও। অবশ্যই। দিবা ফোন হাতে নিয়ে গ্যালারি থেকে তার বয়ফ্রেন্ডের ছবি বের করে মেহেরিকার দিকে মোবাইল এগিয়ে দিয়ে বলল, এই নাও ভাবি, দেখো। দিবার কাছ থেকে মোবাইল হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে চমকে যায় মেহেরিকা। এ কাকে দেখছে সে? ভ্রুজোড়া কুচকে দিবার দিকে তাকিয়ে সে বলল, তুমি মজা করছো আমার সাথে? মজা মানে? এটা তোমার বিয়ে? হ্যাঁ। না, তুমি মজা করছো আমার সাথে, তাই না? মজা কেন করবো ভাবি, এটাই আমার পিকু। পিকু নাকি রানা? অবাক চোখে তার দিকে তাকিয়ে দিবা জিজ্ঞেস করলো, তুমি কিভাবে জানলে? চোখ বন্ধ করে একটা লম্বা দম ফেললো মেহেরিকা। করুণ দৃষ্টিতে দিবার দিকে তাকিয়ে বলল, এই বিয়েটা তুমি করো না দিবা। মানে রানাকে তুমি বিয়ে করবে না। কেন করবে না? মানে করবে না। এত মানে কেন? এসব করছো কেন? মেহেরিকার কথা শুনে দাঁড়িয়ে পড়ে দিবা। গম্ভীর মুখে বলল সে, আমার ভালোবাসার মানুষ সে, ভালোবেসে তাকে বিয়ে করতে চলেছি। তুমি হুট করে এসে বলছো তাকে বিয়ে করো না। কেন কেন আমি তোমার কথা শুনবো? বসা থেকে মেহেরিকা দাঁড়িয়ে শান্ত গলায় বলল, কারণ ও একটা প্লে বয়। রানা মোটেও ভালো ছেলে নয়। দিবা তাতে দাঁত চেপে বলল, তুমি আমাকে বলবে এখন পিকু কেমন ছেলে?
আমি বলবো, কারণ আমার থেকে বেশি কেউ ওকে চিনবে না। ও তাই? কি সম্পর্ক তোমাদের বলো? এত কিছু তোমার জানার দরকার নেই। এই বিয়েটা তুমি করবে না, এটাই ফাইনাল। মেহের, পেছনে ফিরে আদিকে দেখে চমকে যায় মেহেরিকা, আর দিবা ভাইয়ের পাশে গিয়ে বলতে শুরু করে, ভাইয়া তোরা তো প্রেম করে বিয়ে করেছিস, তাও পালিয়ে। আমি আমার ভালোবাসার মানুষকে সবার সম্মতি নিয়ে বিয়ে করতে চলেছি, এটা কি তোর বয়স সহ্য হচ্ছে না? সে কি কোনো ঝামেলা হলেই খুশি হতো? দিবার কথার কোনো জবাব না দিয়ে মেহেরিকার উদ্দেশ্যে আদি বলল, রুমে এসো, কথা আছে। আদির পিছু পিছু মেহেরিকা তাদের রুমের দিকে এগিয়ে যাচ্ছে। মাঝপথে মিলি এসে তাদের থামিয়ে হেসে বলে ওঠে, এক রাত থাকুনি তুমি মেহেরিকা, কিন্তু আমার দেবরের কাছে তা 1000 রাতের মতো লেগেছে। মিলির কথা শুনে আদি নিজের রুমের দিকে এগিয়ে যায়। তা দেখে মেহেরিকা মৃদু হেসে মিলির উদ্দেশ্যে বলল, তোমার দেবর আমার উপর রাগ ভাবি। কাল রাতে বাসায় ছিলে না বলে। আচ্ছা যাও, রাগ ভাঙাও তার। আদির পাশে গিয়ে মেহেরিকা বলল, এসেছি আমি। মেহেরিকার মুখোমুখি দাঁড়িয়ে শান্ত গলায় আদি প্রশ্ন করল, কি বলেছো তুমি দিবাকে? রানা কি যেন বিয়ে না করে? কেন? মেহেরিকার কাছে কোনো জবাব না পেয়ে আদি বলল, তার মানে দিবা যা বলছে তাই সত্যি? ওর ভালো তুমি চাইছো না? হাদিয়াত, নাহলে কারণটা কি? তোমার বফ তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে বলে অন্যদের ভালোবাসার সফলতা তোমার সহ্য হচ্ছে না, তাই বলে তুমি ভুলভাল বুঝিয়ে দিবাকতের মাঝে ফাটল সৃষ্টি করতে চাইছো? নাহলে রানা তোমাকে কি ক্ষতি করেছে? এই পর্যায়ে চেঁচিয়ে মেহেরিকা বলে উঠল, আমার কি ক্ষতি করেছে? আমার আজকের এই পরিণতির কারণ শুধুমাত্র রানা। আমার দুর্ভাগ্যের কারণ একমাত্র রানা। কি বলে গেল মেহেরিকা? রানা একটা প্লে বয়? কেন বলো সে এমন? সত্যি কি? না না, তার পিকু এমন হতে পারে না, কিছুতেই না। সে দিবাকে অনেক ভালোবাসে, আর তাই বাসায় প্রস্তাবও নিয়ে এসেছে। তার সাথে তো কোনো খেলা করেনি সে। নিশ্চয়ই মেহেরিকা বানিয়ে বলেছে। কত আপন ভেবেছিল সে মেহেরিকাকে, আর সেই কিনা তার ক্ষতি চাইছে। ছি, কি করে পারলো মেহেরিকা এমন করতে? এসব ভেবে দিবার চোখ পেয়ে পড়ছে অনবরত পানি। কিন্তু হঠাৎ তার মাথায় আসে বারান্দার দরজা বন্ধ করে আছে, ভেতরে বসে আছে মেহেরিকা। এদিকে আদি অনবরত দরজার কড়া নেড়ে তাকে উদ্দেশ্য করে বলে যাচ্ছে, মেহের, আমাকে সবটা খুলে বলো। না বলে বুঝবে কি করে? বলো প্লিজ মেহের। আমি একটু একা থাকতে চাই আদিয়াত, প্লিজ তুমি যাও এখন। আর কোনো কথা না বলে আদিয়াত বিছানার উপর এসে বসে। মেহেরিকা চোখ জোড়া বন্ধ করে ভাবতে থাকে প্রায় 2 মাস আগে ঘটে যাওয়া তার জীবনের কাহিনী। রাজীবের সাথে দেখা করার জন্য মেহেরিকা তাদের বাড়ির পাশের রেস্টুরেন্টে এসেছে। রাজীব না আসায় ব্যাগ থেকে মোবাইল ফোন বের করে তার ফোন নাম্বার ডায়াল করে কানে দেয় সে। হঠাৎ করে একটা ছেলে এসে তার হাত থেকে মোবাইলটা নিয়ে বলল, এটা কি ধরনের অসভ্যতা? আমার ফোন দিন। মেহেরিকা কিছু বলার আগে পেছন থেকে রাজীব ছেলেটার হাত থেকে মোবাইলটা নিয়ে ফেলল। এই কথাটা হজম করতে না পেরে রাজীব ছেলেটাকে মারা শুরু করলো। এক পর্যায়ে দুজনের মাঝে হাতাহাতি শুরু হয়। মারামারি চরম আকারে ধারণ লাভ করলে মেহেরিকা কোনো মতে রাজীবকে শান্ত করিয়ে বলল, চলো রাজীব, এসব ছেলেকে মেরে নিজের হাত নষ্ট করো না। মেহেরিকার সাথে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় ছেলেটির উদ্দেশ্যে রাজীব বলল, এই মেয়েটা হচ্ছে মেহের, আমার হবু স্ত্রী। তাকে নতুন করে পটানোর আমার প্রয়োজন নেই। ওর জন্য বেঁচে গেলি আজ, না হলে তোর এমন হাল করতাম। রাত 12টা, ফোনে কথা বলছে মেহেরিকা ও রাজীব। এখনো মুড অফ তোমার রাজীব? হওয়ার কথা নয় কি? আমার মেহেরকে কোন সাহসে ওই ছেলেগুলো মাল বলে? ওই ছেলেটা জানতো না মেয়েটা কার হবু বউ। জানলে কখনো বলতো না। কেউ কি নিয়ে জিতছে এতগুলো মার খেতে চাই বলো? মেহেরিকার কথা শুনে হো হো শব্দে হেসে ওঠে রাজীব। রাজীবের হাসি শুনে মেহেরিকা বলল, রাগ তাহলে কমেছে রাজীব সাহেবের? মেহের সাহেবের সাথে কথা বললে রাগ না কমে কি আর উপায় আছে? পাম্প দেওয়া হচ্ছে তাই না? তুমি কি চাকা? চাকা হলে না হয় পাম্প দিতাম। আচ্ছা তাই? তাই। মেহের, ছেলেটাকে দেখছো আগে কোথাও? না তো। আমিও দেখিনি। বাদ দাও না রাজীব, যা হওয়ার হয়ে গিয়েছে, অন্য কথা বলো। কিসের কথা বলবো? তোমার যা খুশি। প্রেমের কথা বলি। মৃদু হেসে মেহেরিকা বলল, বলো। 3 দিন পর কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হয় মেহেরিকা। বিয়ে ঠিক হওয়ার পর থেকে ট্যাক্সিতেই কলেজে যাওয়া আসা করে সে, তাই প্রতিদিনের মতো আজও সে একটা ট্যাক্সি ভাড়া করে উঠেছে। কিছু দূর যাওয়ার পর মেহেরিকা খেয়াল করলো গাড়ি অন্য পথে যাচ্ছে। মেহেরিকা আতঙ্কিত মুখে বলল, ড্রাইভার ভাইয়া, আমার কলেজ ওদিকে নয়, আপনি ভুল দিকে যাচ্ছেন। গাড়ি থামিয়ে ড্রাইভার বলল,
হঠাৎ করে গাড়িতে অন্য একটি ছেলে উঠে মেহেরিকার পাশে বসে পড়ল। হ্যালো মেহের। অবাক চোখে তাকিয়ে মেহেরিকা বলল, তুমি সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। মেহেরিকার মুখে তুমি ডাক শুনে ট্যাক্সিতে ওঠা ছেলেটা বলে উঠল, আহা তুমি, শুনতেও কি আপন আপন লাগছে। সরি, আপনি এখানে কি করছেন? নামেন বলছি এখান থেকে। নামতে তো উঠিনি আমি। দেখুন, আমি বুঝতে পেরেছি সেদিনের রেস্টুরেন্টের ঘটনার জন্য হয়তো আপনি রেগে আছেন। আমি দুঃখিত। রাজীবের হয়ে আমি ক্ষমা চাইছি। রাজীব? আমার নামের সাথে মিল আছে বেটা। রানা আর রাজীব একটা মেয়েকে ভোগ করলে কেমন হয়? মানে? পকেট থেকে একটা রুমাল বের করে আচমকা মেহেরিকার মুখ চেপে ধরে। ধীরে ধীরে মেহেরিকা তার শরীরের ভার ছেড়ে দিতেই রানা তাকে নিজের বাহু ডোরে আবদ্ধ করে ড্রাইভারের উদ্দেশ্যে বলল, যেখানে নিতে বলেছিলাম সেখানেই নিয়ে যাও। কিছুক্ষণ পর মেহেরিকার ফোন বেজে ওঠে। রানা ব্যাগ থেকে তার ফোন বের করে দেখল রাজীব নামে সেভ করা নাম্বার থেকে ফোন এসেছে। রানা ফোনটা কেটে দিয়ে একটা মেসেজ লিখে পাঠিয়ে দিল রাজীবের নাম্বারে। তোমাকে আমি ভালোবাসি না রাজীব, আমি অন্য একজনকে ভালোবেসে ফেলেছি। আজ তার সাথে অনেক দূরে চলে যাচ্ছি, ক্ষমা করো আমায়। রাজীবকে মেসেজ পাঠিয়ে ক্ষান্ত হয়নি রানা। মোবাইল কেটে বের করে মেহেরিকার বাবার নাম্বার, তাকেও একটা মেসেজ পাঠায়। রাজীবকে আমি বিয়ে করতে পারবো না বাবা, ছেলেটা ভালো না, তাই আমি আমার রাস্তা বেছে নিলাম। এখানে থাকলে বিপদে পড়বো আমি। রাজীবের মুখে সেদিন রানা শুনেছিল মেহেরিকা তার হবু স্ত্রী, তাই খুব সহজে রানা মেহেরিকার বাবার কাছেও কারণবশত মেসেজ পাঠাতে সক্ষম হয়। মেহেরিকার বাবা আর রাজীবকে মেসেজ পাঠিয়ে তার ফোনটি সুইচ অফ করে দেয় রানা। কি মেসেজ দিল মেহের? কার সাথে কোথায় যাচ্ছে সে? ভালোবাসে মানে? নিশ্চয় মজা নিচ্ছে সে। তার মেহের এমন করতেই পারে না, মেহের তাকে কষ্ট দিতেই পারে না, আর কারোর সাথে চলে যাওয়া তো দূরের কথা। আপন মনে এসব ভেবে রাজীব ডায়াল করে মেহেরিকার নাম্বারে, কিন্তু ফোন বন্ধ পেয়ে তার মনের অস্থিরতা বাড়তে থাকে। সত্যি কি মেহের তাকে ঠকালো? চোখ জোড়া মিটিমিটি করে খুলল মেহেরিকা, কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পারছে না সে। তার উপর মাথাটাও ভার হয়ে আছে। এ কোথায় এসে পড়েছে সে? তৎক্ষণাৎ মনে পড়ে তার রানার কথা। রানাই কি তাকে এখানে নিয়ে এসেছে? কিন্তু কেন? ফ্লোরে পড়ে আছে মেহেরিকা, ওঠার চেষ্টা করেও পারছে না সে। মনে হচ্ছে শরীরের উপর ভারী কোনো জিনিস আছে, পুরো শরীর তার ব্যথা করছে। এমন সময় রুমের বাতি জ্বলে উঠল। দেখা পায় সে রানার। কোনো মতে বসে রানার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে মেহেরিকা বলল, কোথায় নিয়ে এসেছেন আমাকে? কেন নিয়ে এসেছেন? কি মতলব আপনার? কোনো কথার জবাব না দিয়ে রানা তার দিকে এগিয়ে আসতে থাকে। দেখে মেহেরিকা বলল, একদম কাছে আসার চেষ্টা করবেন না, প্লিজ আমাকে যেতে দিন। মেহেরিকার খুব কাছে গিয়ে রানা বলল, যা করার তা তো করেই ফেলেছি। রাজীবের আগেই তোমাকে ভোগ করেছি আমি, আমার প্রতিশোধ নেওয়া হয়ে গিয়েছে। মেহেরিকার বাড়ির ভেতরে প্রবেশ করেই রাজীব দেখা পায় কাশিম আহমেদের। তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রাজীব বলল, মেহের কোথায় আঙ্কেল? কাশিম আহমেদ গম্ভীর গলায় বললেন, আমার মেয়েটাকে কি করেছো তুমি? চারজন সে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। অবাক চোখে তার দিকে তাকিয়ে রাজীব জিজ্ঞেস করলো, আমি কি করেছি মানে? মেহরিকা আমাকে মেসেজ দিয়ে সবটা জানিয়েছে, কিন্তু পোড়া কপাল আমার, মেসেজটা আমি এখন দেখছি। না হলে আরও আগে মেয়েটাকে খুঁজে বের হলে পেয়ে যেতাম আর তোমার হাত থেকে উদ্ধার করতাম তাকে। আঙ্কেল আপনি কি বলছেন? আমি কিছুই বুঝছি না। আমিও কিছু বলছি না। কি করছো আমার মেয়ের সাথে তুমি? রেশমা আহমেদ এসে রাজীবের উদ্দেশ্যে বললেন, তুমি নিশ্চয় মেয়েটাকে লুকায় রাখছো। আমি কেন লুকাবো? ওর সাথে আমার বিয়ে ঠিক আছে, শুধুমাত্র আমি ভালোভাবে নিজের পায়ে দাঁড়ানোর জন্য ওকে বিয়েটা করিনি। আম্মা চেয়েছেন আগে আমি নিজের আর্থিকভাবে সফল হই, তারপর বিয়ে করি। এত সব আপনাদের অজানা নয়। আচমকা কাশিম আহমেদ রাজীবের শার্টের কলার ধরে বলল, তাহলে মেহের কেন বলল তোমার জন্য সে বাড়ি ছাড়া হয়েছে? কি করেছো তুমি ওর সাথে? মেহের বলছে মানে? রাজীবকে ছেড়ে কাশিম আহমেদ তার ফোন পকেট থেকে বের করে তার দিকে এগিয়ে দিয়ে বললেন, এই মেসেজটা যখন পেয়েছি আমি তোমার কাছেই যাচ্ছিলাম, কিন্তু তুমি চলে এলে। দেখো কি লিখেছে। কি বলে গেল রানা? রাজীবের আগে সে তাকে ভোগ করেছে? এর মানে কি? বেহুশ থাকা অবস্থায় তার সাথে কি খারাপ কিছু করেছে রানা? এই জন্যই বুঝি তার শরীরটা এমন লাগছিল। কি হয়ে গেল আল্লাহ? এখন আমি কিভাবে এখান থেকে বের হব? আর কি জবাব দিব রাজীবকে?
কি জবাব দিব বাবাকে? এই কলঙ্কের দাগ খোঁচাবো কি করে আমি? আপন মনে এসব ভেবে চিৎকার করে কেঁদে চলেছে মেহেরিকা। আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে তুমি পারলে মেহের? আর কারোর হাত ধরে চলে যেতে তোমার বুকটা একটুকু কাঁপলো না? কি বলেছো তুমি তোমার বাবাকে? আমি ছেলেটা ভালো না? কি করেছি আমি তোমার সাথে? অন্তত সেই জবাবটাই দিয়ে যেতে তুমি। তুমি কি সেই দিনে ঘটনার জন্য ছেড়ে চলে গেছো? রাজীবের মনে পড়ে যায় তার আম্মা যেদিন তাদের বাসায় একা রেখে তার চাচার বাসায় গিয়েছিল সেদিনের কথা। সেদিন সে মেহেরের অনেকটা কাছে চলে এসেছিল, মেহেরের মাঝে হারিয়ে তার সাথে মিশে যেতে চেয়েছিল সে। মেহেরের এক একটা নিঃশ্বাস, এক একটা শব্দে প্রায় মাতাল হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল তার। কিন্তু এক পর্যায়ে মেহেরের ফুপিয়ে কান্নার শব্দ পায় রাজীব। কান্নার শব্দ পেয়ে সে মেহেরিকার উপর থেকে নিজের শরীরের ভার সরিয়ে তাকে কান্নার কারণ জিজ্ঞেস করাতে মেহেরিকা বলেছিল, বিয়ের আগে সব আমরা ঠিক করছি না রাজীব, আমাদের মা বাবারা অনেক বিশ্বাস করেন আমাদের। মেহেরিকার এই কথাটিতে কষ্ট হলেও রাজীব তাকে ছেড়ে দিয়েছিল সেদিন। তারপরেও কেন মেহের বলল রাজীব ভালো ছেলে নয়? তাহলে কি মেহের সেদিনের ঘটনার জন্য রাজীবকে ভুল বুঝেছে? যদিও রাজীব তাকে ছেড়ে দিয়েছিল, কিন্তু মেহের কেঁদে বাবা মার কথাটা না বললে হয়তো আবেগের বশে ভুলটা করে বসত। ভালোবাসার মানুষের সাথেই মিশে যেতে চেয়েছিল রাজীব, আর এটাই মেহেরিকার খারাপ লেগেছে, যার কারণে সে অন্য একজনের সাথে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। কি করে পারলো মেহের এমনটা করতে? নিজের মনে মেহেরিকাকে নিয়ে এসব ভেবে ভেবে সিগারেটে আগুন জ্বালালো রাজীব। এই মুহূর্তে এটির খুব প্রয়োজন তার। 3 দিন পর মেহেরিকাকে আজ অন্য একটা রুমে শিফট করা হয়েছে। এই রুমটায় একটা খাট, আলমারি ও একটি টেবিল রয়েছে শুধু। রুমের ভেতরেই একটা ছোট বাথরুম রয়েছে। মেহেরিকা খেয়াল করলো এই রুমে কোনো জানালা নেই। ছোট্ট একটা দেখা যাচ্ছে, কিন্তু কি তা অনেকটাই উপরে। আদৌ কি জানালা ছিল নাকি রানা কিছু করেছে মেহেরিকার জানা নেই। রুম পছন্দ হয়েছে তোমার? রানার কথায় তাতে দাঁত চেপে মেহেরিকা বলল, আপনারা আমাকে ভোগ করার ইচ্ছে ছিল করেছেন, তাহলে আমায় ছাড়ছেন না কেন এখন? সেদিন আমি যা করেছিলাম রাগের বশে করেছিলাম, এখন যা করছি ভালোবাসার টানে। মানে তোমাকে আমি বিয়ে করব মেহের। মাথা ঠিক আছে আপনার? একেবারেই ঠিক আছে, তবে হ্যাঁ এখন করব না। কয়েকটা বড় লোকের মেয়ে পটাতে ব্যস্ত আছি আমি। তাদের পটিয়ে কিছু টাকার ব্যবস্থা করি আগে, তারপর তোমাকে বিয়ে করে দূরে কোথাও চলে যাব। আমি রাজীবকে ভালোবাসি। তোমার কি মনে হয় এই অবস্থায় রাজীব তোমাকে মেনে নিবে? কথাটি বলে রানা হো হো শব্দে হেসে উঠল। তার হাসিটা দেখতে কোনো শয়তানের চেয়েও কম লাগছে না মেহেরিকার। চিৎকার দিয়ে সে বলল, থামুন। আহা সোনা, চিৎকার করে লাভ নেই। তোমার আওয়াজ কেউ শুনবে না এখানে। জনমানবহীন জায়গা এটা। হাজার চেঁচামেচি করেও লাভ হবে না। 8 দিন পর রাজীবের বাসায় আসে সুপ্তি। রাজীবের মায়ের কাছে সবটা শুনে সে এখানে আসে। ধীর পায়ে রাজীবের রুমে প্রবেশ করে সে বলল, রাজীব ভাই আসবো? সুপ্তি, তুই কখন এলি? ভেতরে এসে সুপ্তি বলল, মাত্র এলাম। এ কি অবস্থা করেছো নিজের? ফুপুর কাছে শুনলাম চাকরিতেও যাও না তুমি। ভালো লাগছে না কিছু। একটা প্রতারক মেয়ের জন্য নিজের জীবনটা নষ্ট করবা তুমি? কি করতে বলছিস এখন? আমার সাথে চলো আমাদের বাসায়। এখান থেকে দূরে কোথাও গেলে ভালো লাগবে তোমার। তোদের বোঝা হওয়ার কোনো ইচ্ছা নেই আমার। বোঝা নয় রাজীব ভাই, বাবা তোমার জন্য ভালো চাকরির ব্যবস্থা করতে পারবেন বলেছে। আমার মনে হয় তোমার আমার সাথে যাওয়াটাই ভালো হবে। ফুফু তোমাকে নিয়ে চিন্তায় ভেঙে পড়েছেন। তুমি তাদের একমাত্র ছেলে। তুমি যদি... আমি যাব সুপ্তি তোর সাথে। ভুলে যেতে চাই আমি মেহের নামক ওই মেয়েটাকে। 12 দিন পর মেহেরিকা হাঁটতে থাকে তাকে যে রুমে আটকে রাখা হয়েছে সেই রুমে। এই 23 দিনে কম পালাতে চেষ্টা করেনি সে। যত বাড়ি ধরা খেয়েছে নানাভাবে শাস্তি দেওয়া হয়েছে তাকে। কখনো খাবার দেওয়া হয়নি, কখনো পানি দেওয়া হয়নি, কখনো তাকে বেঁধে রাখা হয়েছে, আবার কখনো তার গায়ে হাতও তোলা হয়েছে। তবুও সে দমে যায়নি। বারবার চেষ্টা করেছে নরক থেকে বের হওয়ার জন্য। হঠাৎ দরজা খুলে ভেতরে আসে রানা। আলমারির দিকে এগিয়ে এসে মেহেরিকার কাপড় বের করে সে একটা ব্যাগে সেসব ঢুকাতে থাকে। তা দেখে মেহেরিকা বলল, কি করছেন আপনি? জামা কাপড় গোছাচ্ছি। কেন? আজই আমরা অন্য জায়গায় যাব, দূরে কোথাও। মানে দূরে কোথাও গিয়ে বিয়ে করব আমরা। আমি কোথাও যাব না। মেহেরিকার পাশে গিয়ে রানা তার ঘাড় চেপে ধরে বলল, এতদিন তোর ইজ্জত নিয়ে খেলিনি কেন জানিস? বিয়ে করব বলে তোকে। আর তুই নাকি বলছিস আমার সাথে তুই যাবি না? চুপচাপ দাঁড়িয়ে থাক, কথা বললেই বিপদ। রানা আলমারির পাশে গিয়ে তার মাঝে থাকা ছোট্ট ড্রয়ারটা চাবি দিয়ে খুলতে লাগলো। মেহেরিকা এতদিন ধরে দেখেছে আলমারির ড্রয়ারটা তালা মারা থাকে, কিন্তু তাতে কি আছে তা তার জানা নেই। রানা ড্রয়ার খুলতেই মেহেরিকা দেখতে পায় তাতে অনেকগুলো টাকা আর তার ফোনটা রয়েছে।
এত কাছে তার ফোনটা ছিল, অথচ সে বুঝতেই পারেনি। অবশ্য বুঝেও বা কি হতো, চার্জ তো থাকবে না ফোনে এতদিনে। হঠাৎ ফোন বেজে ওঠে রানার। রিসিভ করে ওপার থেকে কথা শুনে বলল, কি? আমি এখনই আসছি। তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় চেঁচিয়ে বলে যায়, তৌফিক, দরজাটা লাগিয়ে দিস, এই মেয়ে যেন বের হতে না পারে। তৌফিককে ভালোভাবে চিনে মেহেরিকা, ছোট একটা ছেলে। রানার অবর্তমানে সেই মেহেরিকার খাবার দিয়ে যায়, কিন্তু আজ সে কোথায়? দরজা কেন বন্ধ করতে আসছে না? এসব ভেবে মেহেরিকা ধীরে ধীরে রুমের বাইরে পা রাখে। রুম থেকে বের হয়ে যা দেখে তা দেখে পুরো চমকে যায় মেহেরিকা। বাজারে বাজার করছিলেন কাশিম আহমেদ। এমন সময় এলাকার এক লোক এসে তার উদ্দেশ্যে বললেন, এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা। আপনার মাইয়ারে দেখি না কেন কাসেম ভাই? আছে তো, ও কক্সবাজারে বাইরে আছে আমার এক আত্মীয়র বাসায়। তার না বিয়ে ঠিক ছিল রাজীবের সাথে? কবে দিবেন বিয়া? কিছু বলার আগেই কাশিম আহমেদের ফোন বেজে ওঠে। বাসা থেকে ফোন এসেছে দেখে রিসিভ করে বলল, হ্যালো। ওপার থেকে কাঁপা কাঁপা কণ্ঠে মুনিয়া বলল, আপু বাসায় এসেছে বাবা। নিশ্চুপভাবে বসে আছে নিজের রুমে মেহেরিকা। আজ পালানোর এত বড় সুযোগ পাবে তা তার জানা ছিল না। রানা যখন তৌফিকের উদ্দেশ্যে কথা বলে চলে যায়, তখন মেহেরিকা তৌফিকের কোনো সাড়া না পেয়ে রুমের বাইরে পা রাখে। আর তখনই সে দেখতে পায় সদর দরজা খোলা। তার মানে তৌফিক বাসায় নেই। এই সুযোগটাই কাজে লাগায় মেহেরিকা। আলমারির ড্রয়ারটা খোলাই ছিল, তা থেকে নিজের মোবাইলটা নিয়ে বেরিয়ে পড়ে সে বাসার উদ্দেশ্যে। আর যে বাড়িতে তাকে আটকে রাখা হয়েছিল, সেই বাড়ি থেকে বের হয়ে দৌড়াতে থাকে সে। খুব সহজেই মেইন রোড পেয়ে যায় মেহেরিকা। কিন্তু সে বেশ অবাকই হয়, কেননা এই জায়গাটা তাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। বাড়ির কেউ চেষ্টা করলে তাকে খুঁজে বের করতে পারত, তারা কি চেষ্টা করেনি? আর না ভেবে মেহেরিকা বাড়ির উদ্দেশ্যে দ্রুত বেগে দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসে পড়ে। মেহেরিকার দিকে তাকিয়ে মুনিয়া বলল, আপুই কই ছিলি তুই এতদিন? নিশ্চুপ মেহেরিকাকে দেখে রেশমা আহমেদ বললেন, যার সাথে পালাই গেছিল সে বুঝে তারাই দিচ্ছে তোমাকে? ছলো ছলো চোখে মুনিয়ার দিকে তাকিয়ে মেহেরিকা জিজ্ঞেস করলো, রাজীবকে একটু বলবি আমি এসেছি? উনি এখানে নেই। নেই মানে? উনি চাকরির উদ্দেশ্যে কক্সবাজারের বাইরে আছেন। মুনিয়ার কথার কোনো কিছুই মেহেরিকা বুঝতে পারছে না। কি বলছে সে? এই অবস্থায় রাজীব চাকরির উদ্দেশ্যে বাইরে গিয়েছে? এটা কখনো হতেই পারে না। আর কিছু না ভেবে মেহেরিকা ছুটে যেতে থাকে রাজীবের বাড়ি। দরজায় কড়া শব্দ পেয়ে দরজা খুলে চমকে যায় মেহেরিকাকে দেখে কুলসুম হক। এ কি তুমি? রাজীব কোথায়? তুমি এখানে কেন? নতুন প্রেমিক ছেড়ে দিয়েছে বুঝি? কি বলছেন আপনি এসব? আমার ছেলেটাকে কষ্ট দিয়ে চলে যেতে বিবেকে বাঁধেনি তোমার? আমি রাজীবকে কষ্ট দেইনি। আপনার কথাটা তো একবার শুনবেন। তুমি আমার কথা শোনো মেয়ে। আজকের পর থেকে তোমাকে আমার বাড়ির আশেপাশেও যেন না দেখি আমি। যেখানে যার কাছে গিয়েছিলে তার কাছেই চলে যাও। আর কোনো কথা না বলে কুলসুম হক মেহেরিকার মুখের সামনে দরজাটা বন্ধ করে দেন। কুলসুম হক কি বলেছে এতক্ষণ? এর কোনো মানে মেহেরিকা খুঁজে পাচ্ছে না। এখন কিভাবে সে রাজীবের সাথে যোগাযোগ করবে? ভাবতে ভাবতে চোখ যায় তার পাশের দোকানের দিকে। ওখানে গিয়ে ফোন নিয়ে ডায়াল করে রাজীবের ফোন নাম্বারে, কিন্তু সুইচড অফ বলায় হতাশ হয়ে যায় মেহেরিকা। হঠাৎ তার মনে পড়ে আনিকার কথা। আনিকার বয়ফ্রেন্ড রায়হান হলো রাজীবের বন্ধু। সে নিশ্চয়ই রাজীবের খবর তাকে দিতে পারবে। এই ভেবেই মেহেরিকা ছুটে যায় আনিকার বাসার দিকে। মেহেরিকা কোথায়? কাশিম আহমেদের কথায় মুনিয়া বলল, আপু তো রাজীব ভাইয়াদের বাসার দিকে গেল। কেন? সেটা তো আমি জানি না। সে রাজীবের হাত থেকে বাঁচবার জন্যই নাকি বাড়ি ছেড়েছে, আবার সেখানে কেন গিয়েছে? আপু আসলেই বলতে পারবো বাবা। আনিকার মুখে সবটা শুনে মেহেরিকা বলল, মেসেজগুলো আমি পাঠাইনি আনিকা। তাহলে কে পাঠিয়েছে? আর তুই বা কোথায় গিয়েছিস? সেসব পরে বলবো। তুই আমাকে রাজীবের সাথে কথা বলার ব্যবস্থা করে দে আনিকা। রায়হান ভাইয়া নিশ্চয়ই ওর খবর জানবে। মেহেরিকার অনুরোধে আনিকা ফোন করে রায়হানকে। রায়হানও কোনো খবর দিতে পারেনি রাজীবের। হতাশ মনে সে ফিরে আসে নিজ বাড়ি। বাসার ভেতর তাকে প্রবেশ করতে দেখে রেশমা আহমেদ চেঁচিয়ে বলে উঠলেন। চুপচাপ নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে মেহেরিকা। ভেতর রুম থেকে কাশিম আহমেদ এসে বললেন, রেশমা তুমি ভেতরে যাও। যাও বলছি। কাশিম আহমেদের কথায় চুপচাপ ভেতরে চলে যায় রেশমা।
23টা দিন অন্য একজনের সাথে কাটিয়ে আজ কেন ফিরে এলি? রাজীবের সাথে তোর কি এমন হয়েছিল যে তুই আর কারোর সাথে চলে যেতে বাধ্য হয়েছিলিস? আর যাকে বিয়ে করেছিস সে কোথায়? আমি কোথাও যাইনি বাবা, নিয়ে যাওয়া হয়েছিল আমাকে। রাজীবের কোনো দোষ নেই এতে, আমি কাউকে বিয়ে করিনি, আর কিছু জানতে চেয়েও না এখন। আর কোনো কথা না বলে মেহেরিকা এগিয়ে যায় নিজের রুমের দিকে। প্রায় 20 দিন পর। এই 20 দিন মেহেরিকা নানাভাবে চেষ্টা করেছে রাজীবের সাথে যোগাযোগ করার জন্য। অনেকবার রাজীবের বাসায়ও গিয়েছে সে, কিন্তু যতবার সে তার বাসায় গিয়েছে ততবারই কুলসুম হক তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আর নিজের বাসায় রেশমা আহমেদ উঠতে বসতে কথা শুনিয়েছে তাকে। কাশেম আহমেদ কিছু না বললেও তার মুখোমুখি হতে পারত না মেহেরিকা। এখন প্রায় নিজেকে ঘর বন্দি করে রেখেছে সে। বদ্ধ ঘরেই থাকতে ভালো লাগে তার। মেহেরিকা বসে আছে নিজের রুমে, আপন মনে ভেবে চলেছে সে রাজীবের কথা। হঠাৎ তার ফোন বেজে উঠল। আনিকা ছাড়া কেউ তাকে ফোন দেয় না ইদানি, তাই না দেখে রিসিভ করে বলল, আনিকা বল। মেহের। রাজীবের গলা শুনে চমকে যায় মেহেরিকা। এমন অপ্রত্যাশিত কল আসবে ভাবেনি সে। এই বুঝি আশার আলো পেয়েছে সে। কাঁদো কাঁদো কণ্ঠে মেহেরিকা বলল, তুমি? রায়হানের কাছে তোমার কথা শুনেছি, তাই সিমটা চালু করলাম। তুমি কোথায় এখন? তোমার বাড়ির সামনে। সত্যি? কাশেম আহমেদের অনুমতি নিয়ে রাজীব রুমের ভেতর আসতেই তার কাছে দ্রুত বেগে ছুটে এসে তাকে জড়িয়ে ধরে মেহেরিকা বলল, আমি জানতাম তুমি ঠিক আসবে। কিছু প্রশ্নের উত্তর আমার যে অজানাই আছে মেহের, তাই আমাকে আসতেই হতো। রাজীবের কথা শুনে তাকে ছেড়ে মেহেরিকা বলল, কি প্রশ্ন? আমি তোমার সাথে কি এমন করেছি যার কারণে তুমি অন্য কারোর সাথে চলে গেলে? আমার ভালোবাসায় কি কমতি ছিল মেহের? অবাক চোখে তার দিকে তাকিয়ে মেহেরিকা প্রশ্ন করল, তুমিও এইসব বিশ্বাস করেছো? না করার তো কিছুই নেই, জবাব চাইতে এসছি আমি আজ। মেহেরিকাকে চুপ থাকতে দেখে রাজীব বলল, আচ্ছা সব বাদ দাও, তুমি একটা কথা বলো, পবিত্র আছো তুমি, নাকি ওর সব ভালো সাজার নাটক শুধু আমার সাথেই করছো? ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মেহেরিকা বলল, তুমি হাসতে পারো এখন। কোনো জবাব আমি পেলাম না। পবিত্র নেই আমি। মেহেরিকার কথা শুনে রাজীব রুম থেকে বেরোনোর উদ্দেশ্যে এক পা বাড়ালে তার ডাকে থেমে যায় সে। তবে আমি কোথাও যাইনি, আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, আর ওসব মেসেজ আমি পাঠাইনি। নাটক শেষ? তবে শুনে রাখো, আমি খুব তাড়াতাড়ি সুপ্তিকে বিয়ে করছি। হো, তুমি আসতে পারো এখন। যত যাই হোক, আমার পরিবার আমার সাথে আছে, তারাই আমার পাশে থাকবে, আর এটাই অনেক বেশি আমার কাছে। নিজের বাসায় এসে ড্রয়িং রুমে পায়চারি করছে রাজীব। এমন সময় কুলসুম হক এসে বললেন, কি বলেছে ওই মেয়ে? রায়হানের কথা শুনে ওর সাথে দেখা করতে চাকরি বাদ দিয়ে বেশ তো চলে এলি। বলছে সে নির্দোষ। আর তুই বিশ্বাস করে নিয়েছিস? যত চাই হোক রাজীব, 23 দিন সে বাড়িতে ছিল না, কিছু না কিছু তো হয়েছে। সমাজের সবাই জানবে, জানলে কি বলবে ভেবেছিস? এমন একটা মেয়েকে কি বাড়ির বউ করা ঠিক হবে? তুই বল। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে রাজীব বলল, না। সুপ্তিকে বিয়েটা করে নে, তুই সুখী হবি। আমি একটু একা থাকতে চাই আম্মা। আমার কথাগুলো ভেবে দেখিস। তার দিকে অবাক চোখে তাকিয়ে মেহেরিকা বলল, আমার সম্মতি ছাড়াই আমার বিয়ে? চোখ জোড়া বন্ধ করে ছোট একটা নিঃশ্বাস ফেলে মেহেরিকা বলল, বাবা জানে? পেছন থেকে কাশেম আহমেদ এসে বললেন, আমি সবটা জানি, আর আমার মতও আছে ওতে। বাবা, তুই প্রথমে রাজীবকে বিয়ে করতে চেয়েছিলিস, মেনে নিয়েছি আমি। পরে একটা মেসেজ দিয়ে জানিয়েছিস তুই আর একজনের সাথে চলে যাচ্ছিস কারণ রাজীব ভালো না, এটাও আমি মেনে নিয়েছি। এখন শুনছি তুই যাসনি, নিয়ে যাওয়া হয়েছিল তোকে। আর এসব শুনে রাজীবও তোকে বিয়ে করতে চাই না। আমার বাসায় আরেকটা মেয়ে আছে, তার কথাও আমার ভাবতে হবে, আর তাই এই বিয়েটা তুই করবি, এটাই আমার শেষ কথা। রাত 1টা। জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে রয়েছে মেহেরিকা। মুনিয়া তার পাশে এসে বলল, পাত্রটার নাকি একটা বউ আছে, সে বাচ্চা জন্মদানে অক্ষম, আর তাই এই বিয়েটা করতে চাই সে। এত ভাবিস না মনু, শুয়ে পড়। আরও 2 দিন পর খয়েরি রঙের লেহেঙ্গা পরে কোণেই সাজে সেজেছে মেহেরিকা। রাজীব শেষমেশ তার কাছে এলো না ভেবে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। তবে কেন যেন মনে হচ্ছে সে আসবে। হঠাৎ দরজায় কড়া নাড়া শব্দ পেয়ে মেহেরিকা তাড়াহুড়ো করে দরজা খুলেই দেখতে পায় রেশমা আহমেদকে। কথাটা বলে রেশমা আহমেদ ছাদের দিকে এগিয়ে যান। ছাদে বিয়ের আয়োজন করা হয়েছে, তাই বাসায় কাউকে দেখতে পাচ্ছে না মেহেরিকা। বড় চলে এসেছে, একটু পরে সে অন্য কারো হয়ে যাবে। এটা কিছুতেই সে হতে দিতে পারে না। এক্ষুনি তার এখান থেকে পালানো শ্রেয়।
এসব ভেবে মেহেরিকা এগিয়ে যায় বাড়ির পেছনের দরজার দিকে। মেহের, আমাকে না বললে বুঝবে কি করে কি হয়েছে? আদির ডাকে মেহেরিকা ভাবনার জগৎ থেকে বের হয়। বসা থেকে দাঁড়িয়ে বারান্দার দরজা খুলে দিতেই আদি তাকে টেনে নিজের বাহুডোরে আবদ্ধ করে বলল, আমি দুঃখিত মেহের, তোমার সাথে ওইভাবে কথা বলা আমার উচিত হয়নি। মৃদু হেসে মেহেরিকা মনে মনে বলল, সবার মতো সবটা জানলে তুমি আমায় ঘৃণা করবে আদিয়াত। আদির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে মেহেরিকা বলল, আমি তোমাকে সবটা বলতে চাই আদিয়াত, তবে একা নয়, দিবাকেও সাথে নিয়ে। তুমি ওকে নিয়ে আসবে প্লিজ। মেহেরিকা স্মৃতিচারণ করতে করতে কখন যে রাজীবের দু চোখে পানি চলে এসেছে নিজেই বুঝতে পারেনি। রাজীবের উচিত ছিল সেদিন মেহেরিকার পাশে থেকে তার অপরাধীকে শাস্তি দেয়া, কিন্তু কি করেছে সে? মেহেরিকার পবিত্র নেই শুনেই রাজীব তার থেকে মুখ সরিয়ে নিয়েছে। অপরাধীকে এটাও জানতে চায়নি। আনিকার কাছে তার এমন একটা পাত্রের সাথে বিয়ে হবে জেনেও কোনো পদক্ষেপ নেয়নি। আর আজ কি করেছে সে? ভুল করবে না বলে একই ভুল আবারও করেছে। মেহেরিকার অনাগত সন্তানকে মেরে ফেলতে বলেছে। কেন সে পারত না সব ভুলে বাচ্চাটিকে নিজের পরিচয়ে বড় করতে? মেহেরিকাকে একটি সুন্দর ভবিষ্যৎ দিতে সে কি পারত না? অবশ্যই পারত, কিন্তু সে এমন করলো কেন? তাহলে তার নিজের ভালোবাসায় কি কমতি ছিল? আপন মনে এসব ভেবে চোখের পানি ফেলছে রাজীব। এমন সময় সুপ্তি এসে হাঁপিয়ে বলতে থাকে। চোখজোড়া মুছে তার দিকে তাকিয়ে রাজীব বলল, কি হয়েছে? হাঁপাচ্ছিস কেন এইভাবে? কি হয়েছে আম্মা? মেহেরিকার মুখের রানার বিষয়ে সবটা শুনে স্তব্ধ হয়ে যায় আদি ও দিবা। তাদের দিকে তাকিয়ে মেহেরিকা বলল, আজকাল কিন্তু নানাভাবে বের করা যায় বাচ্চার আসল বাবাকে, সেটা। সে বিষয়ে কথা না বলে দিবা বলল, তোমরা তাহলে আসল স্বামী স্ত্রী নও, আর তুমি ভাইয়াকে না রাজীব নামক ছেলেকে ভালোবাসো। রানার কারণে তোমাদের সম্পর্কের ফাটল ধরে, আর তোমার সন্তানের ব্যাপার রানা। দিবা, তুমি এই বিয়েটা করো না প্লিজ। তুমি কি বলছো? সবকিছু আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে। মেহেরিকা নিজের ফোন দিবার দিকে এগিয়ে দিয়ে বলল, এখানে রানার ফোন নাম্বারটা তুলে দাও আমায়। কেন? দাও না তুমি। দিবা নাম্বার ডায়াল করে মেহেরিকার হাতে দেয়। মেহেরিকা কল লাউড স্পিকারে করে ফোন কানে দিল। ওপাশ থেকে ফোন রিসিভ করতেই রানা বলে উঠল, হ্যালো, কে? মেহেরিকা। কিছুক্ষণ চুপ থাকার পর রানা বলল, সেদিন হঠাৎ আমার বাবার শরীরটা খারাপ হয়ে যায়, আর তাই তোকে ওভাবে ফেলে চলে যেতে হয়। তবিক যে দোকানে গিয়েছিল আমার জানা ছিল না, না হলে তোকে বেঁধে যেতাম আমি। পালিয়েছিস ভালো কথা, আবার ফোন দিয়েছিস কেন? তোমার সন্তানের মা হতে চলেছি আমি। কি? দেখ মেহেরিকা, প্রতিশোধ নেওয়ার জন্য তোকে বুক করেছিলাম আমি। তোকে সুন্দর লেগেছিল তাই বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তুই কি করেছিস? পালিয়েছিস। এখন বাচ্চার দায়িত্ব চাপাতে চাইছিস। আমি এসব দায়িত্ব ফায়িত্ব নিতে পারবো না। সামনে আমার বিয়ে, ঝামেলা করিস না তুই। দিবার সাথে বিয়ে? সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। মেহেরিকার মুখে দিবার নাম শুনে চমকে যায় রানা। আমতা আমতা করে মেহেরিকার উদ্দেশ্যে বলল, কে দিবা? বিয়ে কতটা করতে চলেছ? একজনকে করলে নামটা মনে রাখা উচিত ছিল। তুমি কি করে দিবাকে চিনো? সেটা তোমাকে বলার প্রয়োজন মনে করছি না, তবে হ্যাঁ, এই বিয়েটা আমি হতে দিতে পারি না। মেহেরিকার কথা শুনে হো হো শব্দে হেসে ওঠে রানা। কিছুক্ষণ হেসে সে বলল, দিবার কাছে কিভাবে প্রমাণ করবে? তুমি বলবে আর সে সহজে বিশ্বাস করে নিবে? বোকা মেয়েটা আমাকে অসম্ভব ভালোবাসে, বুঝছো? তাই তো বুঝতে পারিনি সে। এরকম কত মেয়ের সাথে আমি সম্পর্ক করেছি, শুধুমাত্র চৌধুরী বাড়ির মেয়ে বলে তাকে বেছে নিয়েছি আমি জীবন সঙ্গী করার জন্য। রানার কথা শুনে স্তব্ধ হয়ে যায় দিবা। নিজের কানে এসব শোনার পরেও তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তার পিকু এমন। মেহেরিকার কাছে কোনো সাড়া না পেয়ে রানা বলল, তোমার কিছু নেই রূপ ছাড়া, অপরূপা তুমি, আর তাই তোমাকেও বউ হিসাবে রাখতে আমার কোনো আপত্তি নেই। দীপাকে টাকার জন্য আর তোমাকে রূপের জন্য। তাছাড়া তোমার পেটে আমার বাচ্চা রয়েছে। কে বিয়ে করবে তোমাকে? আমি তোমাকে ভালোবাসি, তাই বলেছিলাম কি চুপচাপ আমার কাছে চলে এসো। দীপাকে বলবে, সে কিছু বিশ্বাস করবে না, তার চেয়ে ওকে সতীন হিসেবে মেনে নাও। কথাটি বলে আবারও হো হো শব্দে হেসে উঠে রানা।
আর সহ্য করতে না পেরে রানার উদ্দেশ্যে দিবা বলে উঠল, আমি সবটা বিশ্বাস করেছি। দিবার গলার সরাসরি চমকে যায় রানা, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, দীপা তুমি? আমি মেহেরিকাকে অসহায় পেয়ে তার অসহায়ত্বের সুযোগ নিয়েছো তুমি। আমি তোমাকে ভালোবাসতাম বলে এটার সুযোগও নিতে চাইছো তুমি রানা? বল বুঝেছো তুমি দীপা, আমি তোমাকে অনেক ভালোবাসি। একটু আগেও আমি সেটা ভাবতাম, কিন্তু এখন প্রমাণ পেয়েও তোমার এই কথাটা কিভাবে বিশ্বাস করব বলো? আমি ভাবতে পারছি না তুমি এতটা নিচু মনের মানুষ। একটা মেয়ের জীবন নষ্ট করে কত সহজে আরেকটা মেয়েকে বিয়ে করতে চলেছ। লজ্জা করে না তোমার? তোমার মা বাবা জানলে কতটা কষ্ট পাবেন। কি নেই তোমাদের? ভালো পরিবারের ছেলে হয়েও এতটা খারাপ কাজগুলো কিভাবে করতে পারো তুমি? না রানা, আমার সাথে এটা করে তুমি পার পাবে না। আমি তোমাকে শাস্তি দিবই। আচ্ছা তাই কি করবে তুমি? পুলিশের কাছে যাব আমি। একজনকে প্রেগনেন্ট করে আরেকজনকে বিয়ে করার খুব শখ, তাই না তোমার? অনেক শখ, যাও না পুলিশের কাছে। কিভাবে কি প্রমাণ করবে শুনি? বড় জোর মেহেরিকার পেটে আমার বাচ্চা এটা বলবে? কোথায় কি ওকে বিয়ে করে নিব, তারপর ওর সাথে কি কি হবে সেটা তোমরা ভাবতেও পারবে না। প্রথমে ওর পেটের বাচ্চাটাকে নষ্ট করব। এতক্ষণ আদি নীরব দর্শকের ভূমিকা পালন করলেও এই পর্যায়ে মেহেরিকার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে রানার উদ্দেশ্যে বলল, তুই এতক্ষণ যে কথাগুলো বললি সবগুলি অটোমেটিক রেকর্ড হয়ে গেছে। প্রমাণ আর কি লাগে? এবার কিভাবে বাঁচতে পারবি তুই? আমি বেঁচে থাকতে আমার মেহির আর আমার ছোট বোন দিবার কোনো ক্ষতি আমি হতে দিব না, আর তোকেও শাস্তি দিয়ে ছাড়বো ইনশাল্লাহ। আদির কথা শুনে আর কিছু না বলে রানা ফোনের লাইন কেটে সুইচ অফ করে দেয়। দিবা ফ্লোরে বসে পড়ে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমি কি করে এত বড় ভুল করলাম মানুষ চিনতে? কি করে? তার পাশে বসে শান্ত গলায় আদি বলল, আমি রানা ভালো পরিবারের শিক্ষিত ছেলে। রানা ভালো পরিবারের শিক্ষিত ছেলে, একটা ভালো চাকরি এসে পেয়েছে। সত্যি বলতে কোনোভাবেই বোঝার উপায় নেই তার স্বভাব এতটা খারাপ। আর তুই তার সাথে মিশেছিস বা কতদিন? নিজেকে দোষী ভাবিস না, আল্লাহর কাছে শুকর আদায় কর। মেহেরিকার মাধ্যমে সত্যটা না জানলে আমার একটা চরিত্রহীন বাজে ছেলের সাথে তোর বিয়েটা হতো। দিবা দাঁড়িয়ে মেহেরিকার হাত ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও ভাবি, ভুল বুঝেছিলাম তোমায়। তোমার জায়গায় থাকলে আমিও এটাই করতাম। ভাবি তুমি রানাকে ছাড়বে না, উপযুক্ত শাস্তি তাকে তুমি দেবে। আমি আর ভাইয়া তোমার পাশে থাকবো। দিবার কথায় সম্মতি জানিয়ে আদি বলল, মেহের, এই ছেলেকে শাস্তি না দিলে আরো অনেক মেয়ের জীবন নিয়ে খেলা করবে সে। শাস্তি দিবে না তাকে? মুখে হাসির রেখা ফুটিয়ে মেহেরিকা বলল, দিব। মেহেরিকার কাছে সম্মতি পেয়ে আদি তার ফোন বের করে ডায়াল করে তার পরিচিত এক বড় ভাইয়ের নাম্বারে, যে পেশায় পুলিশ। হ্যালো ভাইয়া। জি ভালো আছে। আমার একটু সাহায্য দরকার ছিল। তুমি থানায় আছো? সরাসরি দেখা হলেই তোমাকে বলতে চাচ্ছিলাম। আর এই সাহায্যটা একমাত্র তুমিই করতে পারো আমায়। আচ্ছা ঠিক আছে। ফোন রেখে মেহেরিকার উদ্দেশ্যে আদি বলল, রানার বাপের শাস্তিও কি ভোগ করতে হবে? কুলসুম হকের পাশে বসে গায়ে হাত দিতে রাজি বুঝতে পারে তার শরীর অনেক গরম। তার মায়ের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, আর সে কিনা এসব অভিনয় ভেবেছে। নিজের উপরে নিজেরই ঘৃণা হচ্ছে রাজীবের। না হতে পেরেছে সে ভালো প্রেমিক, আর না হতে পেরেছে ভালো সন্তান। চোখজোড়া মিটিমিটি করে খুলে কুলসুম হক দেখলেন তার ছেলের চোখে পানি। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে তিনি বললেন, চোখজোড়া হাত দিয়ে মুছে রাজীব বলল, রাজীবকে চুপ থাকতে দেখে কুলসুম হকেরও কষ্ট হচ্ছে। রাজীবের পাশে তিনি সুপ্তিকে দাঁড়ানো অবস্থায় দেখতে পান। সুপ্তির দিকে তাকিয়ে তিনি বললেন, রাজীব। আম্মা কেমন লাগছে তোমার? আমি ঠিক আছি, কিন্তু তুই ঠিক নেই। আমি জানি আমি যা করেছি ঠিক করিনি। আমি তোকে নিয়ে ভেবেছিলাম আর সুপ্তিকে নিয়ে ভেবেছি, কিন্তু মেহেরিকাকে নিয়ে ভাবিনি। কি ভাববো বল? সারা জীবন মাথা উঁচু করে বাঁচতে শিখেছি। মেহেরিকার জন্য আমাদের মাথা নিচু হবে এটা আমি মানতে পারিনি। মেহেরিকাকে আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না। তোর পাশে আমি সুপ্তিকেই দেখতে চাই রাজীব, কিন্তু আজ বলবো, যেহেতু জীবনটা তোর, সিদ্ধান্তটা তোর নেয়ার অধিকার আছে। আমি তোর উপর কিছু চাপিয়ে দিতে চাই না। সবটা ভেবে দেখ, শেষবারের মতো তুই যা সিদ্ধান্ত নিবি আমি তা মেনে নিব। দুপুরের খাওয়ার পর নিজের রুমে এসে আদি দেখতে পায় বিছানার উপর গুটিসুটি হয়ে বসে আছে মেহেরিকা। আদি তার দিকে এগিয়ে তার পাশে বসে বলল, কি ভাবছো? তুমি এত ভালো কেন? এটা ভাবছো? যাক বাবা, আমাকে নিয়েও ভাবো তাহলে তুমি। মুচকি হেসে আদি চোখের দিকে তাকিয়ে মেহেরিকা বলল,
ঘেন্না করছেন আমায়? কেন? আমার মাঝে অন্যজনের সন্তান রয়েছে তাই। এতে যদি তোমার হাত থাকতো তাহলে ঘৃণা অবশ্যই করতাম। আমি কি রাজীবের সাথে একবার কথা বলে দেখবো? লম্বা একটা দম ফেলে মেহেরিকা বলল, তার আর প্রয়োজন নেই। আসলে রাজীবের কোনো দোষ নেই। ও কেন অন্যের সন্তানকে নিজের সন্তান বলবে? তাছাড়া সেদিন হসপিটালে রাজীব বলেছিল, ও বলার পরেও ওর মা এটা বিশ্বাস করবে না এটা ওর সন্তান। আর বিশ্বাস করলেও উনি খুব কষ্ট পাবেন। বিয়ের আগেই আমরা এমন কিছু করেছি শুনে। এসবের জন্য রানার সন্তানকে রাজীব নিজের সন্তান হিসেবে মেনে নিতে পারছে না। কোনোদিন বলেছে রাজীব এসব? কাল এখান থেকে চলে গিয়েছিলাম রাজীবের কাছে আমি। শরীর খারাপ করায় সে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ওখানেই জানতে পারলাম প্রেগনেন্ট আমি। আর ওখানেই রাজীবের আম্মাকে আনা হয়। উনি অসুস্থ হয়ে পড়েছিলেন। কাল নিজ চোখে দেখেছি আন্টির শরীর অনেকটাই খারাপ হয়ে গিয়েছে। এসব ভাবতে ভাবতে আসলেই তো কে মেনে নেবে আমাকে? রাজীবের দোষ নেই, এভাবে সে আমাকে মানতে নারাজ। আর তাই আমিও অনেকার বাসায় গিয়ে উঠি। তুমি রাজীবকে ভালোবাসো তাই না? তাকে বলছো, সে নিশ্চয়ই তোমাকে মেনে নেবে। মৃদু হেসে মেহেরিকা বলল, নিবে, তবে শুধু আমাকে, বাচ্চাটাকে নয়। নিজের রুমে পায়চারি করে মায়ের কথাগুলো আওড়াতে থাকে রাজীব। বারবার একটা কথাই তার মাথায় ঘুরপাক খাচ্ছে। সারা জীবন মাথা উঁচু করে বাঁচতে শিখেছি, মেহেরিকার জন্য আমাদের মাথা নিচু হোক এটা আমি মানতে পারিনি। মায়ের বলা কথাটা না চাইতেও বারবার তার কানে বেজে চলেছে। তবে ভুল কি বলেছে তার মা? প্রত্যেকের একটা ইচ্ছা থাকা স্বাভাবিক। মেহেরিকা যদি সত্যি তাকে ভালোবাসে তাহলে নিশ্চয়ই সে তার কথা মেনে তার কাছে চলে আসবে। অন্যায় কি চেয়েছে সে? অন্যের পাপের ফসলটা বিনাশ করতে বলে কি ভুল? নিশ্চয়ই নয়। সারা জীবন এই পাপের বোঝা বয়ে বেড়ানোর কোনো মানেই হয় না। মেহেরিকাকে বোঝালে সে নিশ্চয়ই বুঝবে। ঠান্ডা মাথায় ভালো করে বোঝালে সে অবশ্যই তার ভালোবাসাকে বেছে নিবে, ওই পাপের ফসলকে নয়। মনে আশা নিয়ে রাজীব ডায়াল করে মেহেরিকার ফোন নাম্বারে। ফোন বেজে উঠল মেহেরিকার। বালিশের পাশ থেকে ফোন হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে তার চোখ ছলছল করে উঠল। কোনো মতে নিজেকে শক্ত করে রিসিভ করে বলল, হ্যালো রাজীব। ভালো আছো মেহের? খুব ভালো। কেন? কেন জানো? আমার অপরাধীদের শাস্তি দিতে পারবো আমি। কিভাবে? আদিয়াত আমায় সাহায্য করবে বলেছে, আর তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণও জোগাড় করে দিয়েছে। কে সে? অপরাধীর পরিচয় জানতে চাইছো? এতদিন পর। যাক, ওর নাম রানা। যে ছেলেটিকে রেস্টুরেন্টে মেরেছিলে তুমি, সেই প্রতিশোধ নেওয়ার জন্যই আমার সাথে এসব করেছে। রানার কথা শুনে হতবাক হয়ে যায় রাজীব। রানা সামান্য মারামারি প্রতিশোধ নেওয়ার জন্য এমন করবে তার মাথায় আসেনি। লম্বা একটা দম ফেলে রাজীব বলল, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন রানাকে শাস্তি দেওয়ার কি প্রয়োজন মেহের? সবকিছু সবার সামনে চলে আসবে। তার চেয়ে বরং তুমি ওই পাপটাকে ফেলে আমার কাছে চলে আসো। কোন পাপ? রানার পাপ। মেহেরিকার কাছে কোনো সাড়া না পেয়ে রাজীব বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি মেহের। আম্মাও বলছে আমার মত মেনে নেবেন তিনি, কিন্তু আম্মা এটাও বলেছে তোমার জন্য তার মাথা হেট হোক সেটা তিনি চান না। তাছাড়া আমি নিজেও এই বাচ্চাটাকে মানতে পারবো না, চোখের সামনে ওর বড় হয়ে ওঠা মানতে পারবো না। অন্যজনের পাপকে তুমি আগলে রাখবে সেটাও আমি মানতে পারবো না। তাই তোমার একটা কথা রাখতে হবে মেহের। শুনছো মেহের? এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা। তুমি আমাকে ভালোবাসো তাই না? তাহলে আমার আর এই অনাগত বাচ্চার মাঝে আজ যে কোনো একজনকে বেছে নাও তুমি। আমি জানি তুমি আমাকেই বেছে নেবে। মৃদু হেসে মেহেরিকা বলল, আমি তোমাকে ভালোবাসি, তাই কেউ তোমাকে মারতে বললে মারতে পারবো না। তেমনি আমি আমার অনাগত সন্তানকে ভালোবাসি। সে আমার অংশ। তার বাপ পাপি বলে তাকে তুমি পাপ কিভাবে বলতে পারো? আমার পরিচয় বড় হবে সে। আমার কাউকে দরকার নেই রাজীব। এত ভেবো না তুমি। সত্যিকে বিয়ে করে নাও। আমি তো রানাকে শাস্তি দিবই। ও শুধু আমার জীবন নিয়ে নয়, আরও অনেক মেয়ের জীবন নিয়ে খেলা করেছে। যা বলছো ভেবে বলছো তো? আমি কিন্তু আর ফিরে আসবো না তোমার কাছে। ভাবাভাবির কিছু নেই। একে আমি আমার অংশ ভেবেছি, কারো পাপ নয়। আজ তাহলে আমার চেয়েও এই সন্তান তোমার কাছে বড় হয়ে গেল। মেহেরিকার কাছে কোনো জবাব না পেয়ে রাজীব বলল, ভালো দেখো মাহের। তুমিও।
ফোনের লাইন কাটতেই চোখ পেয়ে পানি পড়তে থাকে মেহেরিকার। এতক্ষণ যাবৎ রাজীবকে বলা মেহেরিকার কথাগুলো শুনছিল আদি। তার দিকে তাকিয়ে আদি বলল, মন শক্ত করো মেহের। দীর্ঘ একটা শ্বাস ফেলে মেহেরিকা বলল, করেছে। হঠাৎ সালেহা চৌধুরী তাদের রুমে এসে হাঁপাতে হাঁপাতে বললেন, আদি, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? রানার বাবা ফোন দিয়েছিল। রানা নাকি ব্যাগ গুছিয়ে কোথায় যাওয়ার জন্য বাইক নিয়ে বেরিয়ে পড়েছিল। মেরিন ড্রাইভ রোডে তার বাইক অ্যাক্সিডেন্ট ঘটনাস্থলে মৃত্যু হয়। মায়ের মুখে কথাটা শুনে হতভম্ব হয়ে যায় মেহেরিকা। তার দিকে তাকিয়ে আদি বলল, তুমি গিয়ে দিবাকে দেখো, ছেলেটাকে ভালোবেসেছিল সে। আমি গিয়ে দেখে আসি ঘটনা সত্যি নাকি। সালেহা চৌধুরী ও মিলির সাথে মেহেরিকা প্রবেশ করলো দিবার রুমে। তারা দেখলেন আমজাদ চৌধুরী দিবার পাশে বসে সান্ত্বনা দিচ্ছেন তাকে। মারে, আমাদের জীবনে কখন কি ঘটেছে কেউ বলতে পারে না। বিয়েটা হয়ে যাওয়ার পর তার মৃত্যু হলে তোকে কিভাবে ভেবে দেখেছিস আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ওর হাত শেষ হয়ে গেছিল, এত কার হাত নেই। তুই এভাবে ভেঙে পড়িস না মা, তোর জন্য ভালো ছেলে খুঁজে আনবো আমি। চোখ বেয়ে পানি পড়ছিল দিবার। হাত দিয়ে চোখের পানি মুছতে মুছতে বলল, আমাকে নিয়ে ভেবো না বাবা, আমি ঠিক আছি। আর একটা কথা রাখবে বাবা? মা বল। আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই, এখন বিয়ে করতে চাই না। আলহামদুলিল্লাহ, আমিও সবসময় এটাই চাইছি। তোকে তাড়াতাড়ি বিয়ে দেওয়া আমার কোনো ইচ্ছাই ছিল না। রান্নাকে দেখতে যাবি? না। ঠিক আছে। আমজাদ চৌধুরী চলে যাওয়ার পর সালেহা চৌধুরীর দিকে তাকিয়ে দিবা বলল, আমি ঠিক আছি মা, ভেবো না আমায় নিয়ে। ঘড়িতে সময় রাত 8টা। বারান্দায় দাঁড়িয়ে আছে মেহেরিকা। তার পাশে এসে আদি বলল, কত অদ্ভুত কিছু কিছু মানুষের জীবন, তাই না? রানাকে আমরা শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহর তরফ থেকে সে শাস্তি পেয়েছে। আর ভাগ্যিস দিবা সবটা জেনেছিল ওর সম্পর্কে তোমার কাছ থেকে, তুই নিজেকে সামনে নিতে পেরেছে। নাহলে ভালোবাসা মানুষকে হারানোর কষ্ট সহজে ভুলতে পারত না। এখন এক প্রতারককে সে সহজে ভুলে যেতে পারবে। মেহেরিকা কোনো কথা বলার আগে আদির ফোন বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে তাকিয়ে দেখলো সানিয়ার ফোন। হ্যালো, ভালো আছো আদি? তুমি? আছি ভালো। আগামী সপ্তাহে আমার বিয়ে। কি বলো? মাত্রই ঠিক হলো। আর সাথে সাথেই তোমাকে জানালাম আমি। মেহেরিকাকে অবশ্যই আগে জানাতে চেয়েছি, কিন্তু ওর ফোন বন্ধ পাচ্ছি। ওর শরীরটা আসলে ভালো না। ও আচ্ছা, বাবা যাবেন তোমাদের বাসায় দাওয়াত দিতে। আসতে হবে কিন্তু আমার বিয়েতে তোমাদের। আগে বলো বিয়ে কার সাথে? ওই পাথরের সাথেই তো? ফোন রাখার পর আদির দিকে তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মেহেরিকা বলল, আমারও কাজ শেষ তাহলে। সানিয়ার বিয়ে, আমি যেতে পারি এখন? বিয়ে হওয়ার পরেই না হয়? না প্লিজ, আপনাকে কোনো টাকা দিতে হবে না। আমি চলে যেতে চাই। মিথ্যে মায়ের বাঁধনে আর আটকে থাকতে চাই না আমি। এভাবে সবাইকে আর ঠকাতে পারছি না আমি। কোথায় যাবে? জানি না। আর কোনো কথা না বলে আদি বেরিয়ে যায় রুম ছেড়ে। রাজীবের রুমে গিয়ে সুপ্তি তার হাতে সিগারেট দেখে বলল, সুপ্তির কথা শুনে রাজীব সিগারেট অ্যাস্ট্রেতে ফেলে তার দিকে এগিয়ে এসে বলল, আমাকে আর রাজীব ভাই না বললেই নয় কি? অবাক চোখে তাকিয়ে প্রশ্ন ছুড়ে সুপ্তি, শুধু রাজীব। নতুন করে জীবনটা শুরু করতে চাই সুপ্তি, সাহায্য করবি তুই? আমার মন থেকে মেহের নাম মুছে দিতে পারবি তুই? সালেহা চৌধুরী আচমকা মেহেরিকার রুমে এসে বললেন, এত বড় কথাটি আমার কাছ থেকে কিভাবে লুকালে? বিছানার উপরে বসেছিল মেহেরিকা। তাড়াহুড়ো করে দাঁড়িয়ে এসে বলল, কি হয়েছে মা? তুমি প্রেগনেন্ট আমায় বলোনি কেন? মেহেরিকা কিছু বলার আগেই তিনি আবারও বললেন, যেভাবে যা হওয়ার হয়েছে, আমার ঘরে নাতি নাতি আসতে চলেছে, এতেই আমি মহাখুশি। আমি যাই, মিষ্টির ব্যবস্থা করি। সালেহা চৌধুরী কথাগুলো বলে চলে গেলেও মেহেরিকা কিছু বুঝতে পারল না তার কথা। আদি তাদের কি বলেছে? এক্ষুনি আদিকে জিজ্ঞেস করা দরকার। এই ভেবে মেহেরিকা আদির খোঁজে বেরিয়ে পড়ে রুম থেকে। আমি তো শুরুতেই বুঝতে পেরেছিলাম এমন কিছু নিশ্চয় হয়েছে, যার কারণে এভাবে হুট করেই বিয়েটা করছিস তোরা। কিন্তু তোর বিয়েটা আগে যে এসব করবে আমি ভাবতে পারিনি। আমজাদ চৌধুরীর মুখে এসব কথা শুনে আদি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তাকে এভাবে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে তিনি আরো বললেন, সিসি, আমার ছেলে বিয়ের আগে এসব করলি তুই? আদি কিছু বলার আগে সালেহা চৌধুরী তাদের মাঝে এগিয়ে এসে বললেন, ভুল হয়ে গিয়েছে বাচ্চাগুলোর, কিন্তু ভুলটা শুধরে তারা তো বিয়ে করে নিয়েছে নাকি? তুমি বুঝতে সালিহা আরো কত বড় অপরাধ করছে? বুঝেছি, কিন্তু এখন চেঁচামেচি করে রাগ দেখিয়ে কি লাভ? তার চেয়ে বরং যে আসতে চলেছে তার জন্য শুভকামনা করাটাই উচিত নয় কি? খানিকক্ষণ চুপ থেকে আমজাদ চৌধুরী বললেন, মিলিও তাদের মাঝে ছুটে এসে বলল। তার কথা শুনে আদি বলে উঠল, এইভাবে
একদম আমার পুচকির পেছনে লাগবে না তুমি। মিলির কথা শুনে উচ্চ শব্দে হেসে উঠল সকলে। দূর থেকে এসব দেখে নিজের রুমে এগিয়ে যায় মেহেরিকা। আদির রুমে প্রবেশ করে দেখতে পেল মেহেরিকা বিছানার উপর বসে কাঁদছে। তার পাশে বসে আদি বলল, এভাবে চলে এসেছে কেন? তুমি আমায় দেখেছো? তুমি কেন বললে এসব? কেন সব দোষ নিজের ঘাড়ে নিলে? দয়া দেখাচ্ছ আমায়? মেহেরিকার কথা শুনে মৃদু হেসে আদি বলল, একদমই না, আমি তোমাকে ভালোবাসি, বলেছিলাম না? ভালোবাসি বলেই করেছি এসব, কারণ আমি তোমাকে হারাতে চাই না। সবাইকে ঠকানো হবে। আমি যখনই অনাগত সন্তানটিকে নিজের সন্তান হিসেবে মেনে নিচ্ছে, তাহলে কি করে ঠকানো হয় বলতে পারো? মেহেরিকার কাছে কোনো জবাব না পেয়ে আদি বলল, আমি জানি তুমি আমায় ভালোবাসো না, কিন্তু যাকে ভালোবাসতে তার কাছে যেতেও আমি তোমাকে আটকাইনি। তবে আমার বিশ্বাস ছিল তুমি ফিরে আসবে আমার কাছে। এই দেখো, আমার বিশ্বাসের জোরেই তুমি আজ আমার পাশে। আমি সবটা মেনে তোমার পাশে থাকতে চাই মেহের। তাহলে তুমি সবটা ভুলে কেন আমার সাথে নতুন করে সবকিছু শুরু করতে পারো না? যাক, আমি তোমার জোর করবো না, তবে বাড়ির সকলে তোমার অনেক ভালোবাসে। কত খুশি হচ্ছে তারা, দেখেছো তুমি? কিন্তু নিজের জীবনটা আমার মতো মেয়ের সাথে জড়ানোটা ঠিক হবে? তোমার অনেক ভালো মেয়ে পাবে তুমি। তোমার মতন পাবো না। আমার খুশি তোমাতে, আমার তরফ থেকে কোনো বাধা বিপত্তি নেই। এখন তুমি যে ভালো মনে করো করতে পারো, তবে হ্যাঁ, আমার মতে তোমাদের কেউ ভালোবাসতে বা ভালো রাখতে পারবে না। তোমাদের? তুমি আর তোমার অনাগত সন্তান। ছলো ছলো দৃষ্টিতে আদির দিকে তাকিয়ে মেহেরিকা বলল, কপালে এত সুখ সইবে তো আমার? আসতে দিলে কই সুখ এখনো? একসেপ্ট করেই দেখতে একবার আমার প্রপোজালটা। আদির কথা শুনে মেহেরিকা হেসেই চলেছে। তার হাসির দিকে তাকিয়ে আদি বলল, এই হাসিটা আজীবন দেখতে চাই। সুযোগটা দিবে প্লিজ। নকল বউ থেকে আসল বউ হবে আমার। মুখে হাসির রেখা ফুটিয়ে ছলো ছলো নয়নে তার দিকে তাকিয়ে মেহেরিকা বলল, মেহেরিকার জবাব হ্যাঁ শোনা মাত্রই আদি তার হাত ধরে বলল, এবার বলো আমাদের মেয়ের নাম কি হবে? মেয়ে? মেয়ে। কিভাবে বুঝলে মেয়ে হবে? আরে আমি বাবা বলে কথা, বুঝতে পেরেছি। বলো না এখন নাম কি রাখবে? তোমার নামের সাথে মিলিয়ে কিছু রাখি? না, দুজনের নামের সাথে মিলিয়ে রাখো। পেছন থেকে দিবা বলে উঠল, আদ্রিকা কেমন হয়? দিবার দিকে তাকিয়ে আদি বলল, দরজার আরিবিতে ভাই ভাবের কথা শোনা হচ্ছে। ভেতরে ঢুকতে ঢুকতে দিবা বলল, আমার এত শখ নেই, এদিকে এসেছিলাম তোদের কথাটা কানে এসেছে তাই বললাম। যাক, আদি প্লাস মেহেরিকা, আদ্রিকা কেমন হলো নামটা? বাহ, দারুণ। এ না হলে আমার বন্ধুই। আদ্রিকার ফুপিও আমি। ভাবি তুমি বলো কেমন হয়েছে নামটা? দিবার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে মেহেরিকা বলল, খুব সুন্দর। সত্যি? ধন্যবাদ তোমায় এভাবে আমার পাশে থাকার জন্য। ভাবি তোমাকে ধন্যবাদ। তুমি না থাকলে আমি রানা নামক ব্যক্তিটার আসল পরিচয় কখনোই জানতে পারতাম না। এসব বাদ দাও, তোমাদের বিয়ে কখন সেটা বলো। সালেহা চৌধুরী মিষ্টির প্লেট হাতে নিয়ে ভেতরে আসতে আসতে বললেন, কার বিয়ে? ইয়ে মানে ভাইয়া, ভাবিরও তো জমজমাট করে বিয়ে হয়নি, এটার কথাই বলছিলাম। আমার নাতি নাতনি আগে সুস্থভাবে জন্ম নিক, তারপর না হয় বড় করে অনুষ্ঠান করে আবার বিয়ে দেব আদি আর মেহেরিকার। কি বলিস তোরা? মুচকি হেসে মেহেরিকা বলল, আপনি যা ভালো বোঝেন মা। এই প্রথম কোনো বাচ্চার মা বাবার বিয়ে দেখেছে, তাই না মেহের? আমাদের ফুল গতকাল আমাদের বিয়েতে কত মজা করেছে, দেখেছো? সবার কোলে চড়ে চড়ে। জানো আদিয়াত, সবটাই যেন আমার স্বপ্ন স্বপ্ন লাগছে। ভেবেছিলাম আমার মা অন্তত ঝামেলা করবে, কিন্তু তিনিও কত সহজভাবে বলল, যা হয়েছে তাতে আমার কোনো হাত ছিল না, যা হচ্ছে তা যেন ধরে রাখতে পারি। উনিও বুঝি সৎ মা থেকে মা হয়ে উঠতে পারলো। তুমি তো সবসময় এটা চেয়েছিলে, তাই না? মেহেরিকার দিকে তাকিয়ে আদি বলল, এই যে আমার ফুল, এই যে আমার ফুল, আপুর কোলে আসবে। আদির কথা শুনে মুচকি হেসে মেহেরিকা বলল, তুমি ওকে আদ্রিকা ডাকোই না, খেয়াল করেছি আমি। আমি ওকে ফুল ডাকে। কলঙ্কের ফুল বলে? মৃদু হেসে আদি বলল, না, ও আমাদের ভালোবাসার ফুল, আর ও আমার ফুল কুমারী। ফুল সবসময় পবিত্র হয়, জানো না? আর কখনো এসব ভুলবে না তুমি। আদির চোখের দিকে তাকিয়ে মেহেরিকা বলল, আদিয়াত, ভালো না বেশি পারলাম না তোমায়, ভালোবাসি।